বাট এখানে ব্র্যান্ড ওরা নিজেই ব্র্যান্ডের যে লোক বলছে তোমাকে সিপি করতে হবে, তোমাকে ক্লিয়ার যদি বাংলা ভাষা বলে শুতে হবে। আমাদের ছেলেমেয়েরা মানে আমাদের ছেলেমেয়েরা কিছু কিছু ছেলে মেয়ে তারা এতটাই সিপিতে কমফোর্টেবল, তাহলে এবার যখন তারা কমফোর্টেবল হয়ে যাচ্ছে, কিন্তু ওটা আমার খুব অ্যাডভান্টেজ ছিল। আমি যখন মেট্রোতে চাপতাম তখন ও তুমি সেই ওষুধ না, তোমাকে নিয়ে ট্রোল হতো, তো আমার কাছে এটা খুব ভালো। কত ঘন্টা জিম, এটাই হচ্ছে সব থেকে বড় ম্যাটার। সব থেকে ফাঁকিবাজ আমি, মানে আমার পার্সোনাল ট্রেনার আমাকে বলে যে সব থেকে ফাঁকিবাজ মানে 1 ঘন্টার মধ্যে আমার জিম ফিনিশ। এটা আজকেও যেমন করতে হবে, কালও করতে হবে, পরশুও করতে হবে। তো আজকে আবার নতুন একটা এপিসোড, আর আমার সাথে যে যে আছে অনেকজন চেনে, আর যারা চেনে না আজকে চিনে নেবে। কেন কি ফার্স্ট অফ অল অভিনন্দন, কেমন আছো? ভালো আছে, তুই কেমন আছিস? বিন্দাস। অনেকদিন পর তোমার সাথে দেখা, অনেকদিন পর, আফটার লং টাইম। তো তোমার ফার্স্ট শোটা আই থিঙ্ক মনে আছে আকরাম দা যে আজকে নেই। হ্যাঁ, আকরামের ওখানে তোর সাথে আমার ফার্স্ট চালু। তো এখন কি কাজ চলছে তোমার স্পেশাল? এখন স্পেসিফিক বলতে গেলে একটা ওয়েব সিরিজের কাজ চলছে, যেটার আমাদের অডিশন ডান হয়ে গেছে, আমাদের ওয়ার্কশপ চলছে, শুটিং আমাদের মেবি হয়তো সেপ্টেম্বর থেকে শুরু। অ্যান্ড তার সাথে তো এই টিভিসি গুলো চলছে, যেমন তানিশের কালকে আউট হয়েছে নতুন কাজ একটা, তোকে পাঠালাম। তানিশের পরপর 3টে সিরিজই বেরোলো একদম। তোর ভ্যালেন্টাইন্স ডে থেকে শুরু হয়েছিল, মিয়া বাই তানিশ, ওখান থেকে শুরু করে সেকেন্ড একটা ওয়েডিং এর বেরোলো, অ্যান্ড আজকে আবার তো কালকে একটা বেরিয়েছে। আচ্ছা, তো একটা কথা বলো, তুমি তো মডেলিং অ্যাক্টিং দুটোই করছো। হ্যাঁ, তো এই দুটোর তফাৎ যেটা, যে আমরা বলি না একটা, হ্যাঁ আমরা মডেলিং লাইনটা একটা আলাদা আর অ্যাক্টিং লাইনটা আলাদা, দুটোর তফাৎ? ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে দুটোর মধ্যে পার্থক্য যেটা হচ্ছে, মানে আমার কেরিয়ার শুরু হয় অ্যাজ আ মডেল দিয়ে। আমি 2018-তে 19-20 যেটা, সেটার আমি উইনার হই, সেখান থেকে জার্নি শুরু হয় আমার। অ্যান্ড তারপরে থেকে আমার অ্যাক্টিং, রানী রাসমণিতে পা দেওয়া, তারপরে বিভিন্ন ওয়েব সিরিজ, মিউজিক অ্যালবাম। তোমার কি মনে আছে কি ফার্স্ট যে শ্যুটটা করেছে যে বলে 2018-19-এ কি শ্যুট ছিল ফার্স্ট তোমার? 19-20 ওটা একটা কন্টেস্ট হতো, ওটা তখনকার দিনে 19-20 ম্যাগাজিনটা দেখবি। আমি জানি না, হয়তো তুই এখনকার জেনারেশন হয়তো সেটা জানে না। আচ্ছা, একটু ব্যাকে যদি তুই যাস তাহলে 19-20 বলে একটা ম্যাগাজিন বেরোয়। হ্যাঁ, সেখানে ম্যাক্স বলে ওটা স্পন্সর করে, ম্যাক্স 19-20 বলে একটা কম্পিটিশন। আচ্ছা আচ্ছা, একটা কম্পিটিশন হতো। এখন যে কম্পিটিশন গুলো হচ্ছে, মানে এখন তো খুব সো কল্ড রাস্তায় রাস্তায় একদম র্যাম্প হচ্ছে, গলি গলিতে র্যাম্প হচ্ছে, উইনার হয়ে যাচ্ছে, তারপর তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাট তখন এই 19-20 খুব ডিমান্ড ছিল, তো এই 19-20 বলে একটা কন্টেস্ট হতো, সেই কন্টেস্টে আমি উইনার ছিলাম। তো ওটাতে কি করে তুমি এটা, হ্যাঁ, ওটাতে কিভাবে, সেটা একটা গল্প। কপি খুব সুন্দর গল্প হচ্ছে কি যে মিষ্টি খাই না, মিষ্টি। তো যেটা হচ্ছে কি যে আমি কলেজ থেকে ওটা অডিশনের জন্য, তোর বিভিন্ন কলেজে অডিশন নেওয়া হয়। আচ্ছা, কলেজগুলোতে। তো কলেজে যখন ফার্স্ট আমাকে বলা হয় যে অডিশন হচ্ছে, তো তুই একবার ট্রাই করতে পারিস অভি, আমার কিছু বন্ধুরা এসে বলে। তো দ্যাট টাইম আই ওয়াজ নট মেন্টাল প্রিপেয়ার্ড, কি যে বাবা অডিশন দেবো, কি দেবো না দেবো, কি হবে, মানে আমার কোনো আইডিয়াই ছিল না সেরকম একটা ম্যাটারে। তো সাডেনলি আমি অডিশনে যাই। সো অডিশনে যাওয়ার পরে অডিশনটা ফার্স্ট রাউন্ডটা আমি ক্লিক করি। তো ফার্স্ট রাউন্ডটা ক্লিক করে মানে একটা মানে কোথাও একটা কনফিডেন্স আসে কি যে না, হয়তো সেকেন্ড থার্ড রাউন্ড হবে। কিন্তু ওখানে গিয়ে আমি দেখি যে মোটামুটি যারা অডিশন দিচ্ছে তারা রীতিমতো মানে আমার থেকে ওয়েল গ্রুম। আর ফার্স্ট অফ অল হচ্ছে কি যে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ভিলেজ ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে আমি মানে আমার বর্ন এন্ড বট আপ সব বর্ধমান ডিস্ট্রিক্ট। আচ্ছা, আমি রানীগঞ্জের ছেলে, মানে খুব প্রাউডলি বলি সবাই। একদম একদম, হ্যাঁ, আমি রানীগঞ্জের ছেলে, মানে দুর্গাপুর রানীগঞ্জ হয়তো কোল এরিয়া, ওখানকার ছেলে আমি। ওখানেই আমার পড়াশোনা, তারপরে কলকাতায় আসা, কলেজটা কলকাতা থেকে, আমার স্কুল লাইফটা ওখানে। তো হয় না, একটা গ্রামের ছেলে একটু ভয় ভয় ম্যাটার একটা কাজ করে। ইভেন কলেজ থেকেও একটু মানে যেটা হয়, সবাই একটু পোক যে বাবা ও তো অভিনন্দন ক্যা হোগা, অভিনন্দন তো গাঁও সে এই গাঁওওয়ালা ম্যাটার একটা। তো আমি শুনতাম, তো সেটা একটা মানে সেটাকে ল্যাক করে আমি কোথাও একটু মানে বেরিয়ে আমি অডিশনটা দিলাম। দিয়ে ফার্স্ট রাউন্ডটা ক্লিক হলো। ফার্স্ট রাউন্ডটা ক্লিক করার পর আমি ওখানে দেখলাম যে ওখানে অনেকজন আছে যারা ওয়েল গ্রুমড আমার থেকে। সো সেকেন্ড রাউন্ড, তখন ফার্স্ট রাউন্ডে হওয়ার পর সেকেন্ড রাউন্ডে আমাকে যখন ডাকার পরে আমি সেকেন্ড রাউন্ডে যাই, সেকেন্ড রাউন্ডটা আমি ক্লিক করি। আচ্ছা, এবার সেকেন্ড রাউন্ডে ওদের অ্যাক্টিভিটিস থাকে, যেটা হচ্ছে কি যে এক্সট্রা ক্রিয়েটিভিটি।
যেটা তোর ডান্স বল, মানে ইট ক্যান বি এনিথিং। আচ্ছা, তো আমার ডান্সটা একটু স্ট্রং, হ্যাঁ, তো ডান্স স্ট্রং। তো ডান্স কি শিখতে? একদমই বাচ্চা বয়স থেকে আমি ডান্স করি, ওয়েস্টার্ন ডান্স। আমি স্কুলের থেকে আরম্ভ করে আমি স্টেটেও আমি ডান্সের প্রাইজ নিয়ে এসেছি। আমি তো ডান্সে আমি 1 নম্বর স্কুলের বলতে গেলে। তখন তো এই দেবের গান খুব ফেমাস ছিল, হ্যাঁ। ঢাকের তালে কোমর দোলা। একদম। এই যে আমরা মনে হয় আমরা এমন এই যে হচ্ছে দেব আর দেবদা আর দেবজিৎকে বেশি আমরা তখন তো আমি মানে দেব আমার একদম জাস্ট মানে আমি ফ্যান ছিলাম, মানে দেবের পাগলু পাগলু ডান্স এই পাগলু, সমস্ত। হ্যাঁ, challenge। আর আমাদের ওখানে একটু মফস্বল এরিয়া তো, মাচার শো কাইন্ড অফ হতো, হ্যাঁ। সেগুলোতে আমি সব জায়গায় পারফর্ম করতাম, মানে গিয়ে এখানে ওখানে এখানে। আর সবটাই আমার মা আমাকে নিয়ে যেত। আচ্ছা। তো আর স্কুলেও ভীষণ নাম একটা, আর আমাকে সবাই দেব বলতো নাকি আগে। আচ্ছা, বাহ। এরকম একটা ম্যাটার একটা হতো, দেবের গানে ডান্স করা যা ম্যাটার। তো যাই হোক, জোকস পার। তো তারপরে ওই ডান্সের একটা ওখানে তোর সেকেন্ড রাউন্ডে এক্সট্রা ক্রিয়েটিভিটি তুমি কি দেখাতে পারো সেটা দেখাও। তো লাক বাই চান্স কি আমি ডান্সটা ভালো পারি। মনে আছে কি কোন গানটা ছিল? ওখানে তোর ওই একটা তোর বলিউড সং কিছু মজাই মজা সামথিং একটা গান, যেটা আচ্ছা বুই মিটের যেটা, আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওরকম একটা। আচ্ছা। তো ওরা আমাকে বলেছিল ওন চয়েস, তুমি ওন চয়েস। এবার তখন আমার মানে 18-17 তো এই ধরনের গানগুলো একটু ভালোই পপুলার। আর তো ওই গানে তখন আমি পারফর্ম করি। তো করার পরে ওরা আমাকে কিছু অ্যান্সার দেয়নি। ওকে ফাইন। তো আমাদের অডিশনটা নিয়েছিলাম, এখনো মনে আছে, শিবপ্রসাদ স্যার, উনি অডিশনটা আচ্ছা আচ্ছা। উনি অডিশন নিয়েছিলেন। তো সেকেন্ড রাউন্ডটা আমরা ক্লিক করি। সেকেন্ড রাউন্ড ক্লিক করার পরে দেন আমি ভাবি যে হয়তো আমি হব না, কি আছে এই তো। আমি মানে আমি দেখে ওদের সমস্ত লোকজনদের দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই যে না ওরা ভালো আছে, বাবা আমার থেকে অনেক ওয়েল গ্রুমড। সো তারপরে আমার কাছে কল আসে, 2 দিন পরে কল আসে যে তুমি সিলেক্টেড ফর দ্য থার্ড রাউন্ড। এবার থার্ড রাউন্ডটা যেটা হবে সেটা তোমার পার্ক হোটেলে হবে। ওখান থেকে থার্ড ফোর্থ রাউন্ডের পরে তোমাদের ফিনালে হবে, সেরকম একটা পুরো ম্যাটার চক আউট হবে। তো হোপফুলি আস্তে আস্তে থার্ড ফোর্থ রাউন্ড ক্রস করে এবার উইনারের একটা ম্যাটারে পা দিয়ে ফেলি। তো এই একটা জার্নি তো ওখান থেকে শুরু হওয়ার পরে তারপরে তো মডেলিং থেকে তখন আমি অনেক র্যাম্প করি। আমি র্যাম্প বল, বেসিক্যালি আমি ফ্যাশন মডেল। আচ্ছা। তো তুইও জানিস সেটা। তো ফ্যাশন ওরিয়েন্টেড অনেক র্যাম্প তখন করি, রিমন্সের সাথে মানি এবার, প্রাপ্তি, রেনে, এগুলো সব কাজ আমি তখন পেলাম বিকজ আমি তখন উইনার। তো এরকম একটা 19 কোটির উইনার মানে একটা আলাদা ডিমান্ডিং লেভেলের। তো এইগুলো হতে হতে দেন তো এই মডেলিংটার থেকে তারপরে অ্যাক্টিংটা বলছি আস্তে আস্তে। একদম। তুই বলে হ্যাঁ, তুই আমাকে সেটা জিজ্ঞেস করলি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মডেলিং অ্যান্ড অ্যাক্টিং। বোথ আর আমি বলবো সেম, কেন কি দুটোই আর্টিস্টিক, দুটোই ক্যামেরার সামনে কাজ করা। একটা আমি অ্যাক্টিংটা হচ্ছে কি আমি মুখে বলছি, বলে পুরো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে করছি, মুখে বলছি। আর যেটা মডেলিং এর কাজটা আমি মুখে বলছি না, আমাকে যা করতে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখাতে হচ্ছে। মানে সাপোজ দ্য এক্সাম্পল, যদি কোনো শুট হয়, ধর কোনো জামা কাপড়ের শুট, এবারে যদি অ্যাক্টিংয়ে আমি জামা কাপড়ের শুটে যাই, যদি ক্যামেরা এখানে ধরছে, অ্যাক্টিংয়ে যদি হচ্ছে, তো আমি বলবো যে এটা খুব ভালো, এই কোয়ালিটি খুব ভালো, আমি এভাবে দেখাতে পারবো মেটেরিয়ালটা, সেরকম। আর মডেলিং এর ক্ষেত্রে যদি আমার কোনো জামা কাপড়কে প্রমোট করতে হয়, তাহলে মুখটা বন্ধ করে আমাকে পোজ দিতে হবে ডিফারেন্ট ধরনের। তো আমি আমার মতে যে দুটোই একই জিনিস, কিন্তু পার্থক্য হচ্ছে ওটা হয়তো বলে কোনো ক্যারেক্টারকে এস্টাবলিশ করা, আর মডেলিং এ না বলে কোনো ক্যারেক্টার এস্টাবলিশ করা। বিকজ মডেলিং করতে গেলে শুধু শুট করবি, তো শুটে তো তোকে সব ধরনের ক্যারেক্টারই তোকে প্লে করতে হচ্ছে। তুই একটা যখন জামা জিন্স পরাচ্ছে, তোকে তাহলে সেই মতো ক্যারেক্টার প্লে করতে হচ্ছে। যখন তুই পাঞ্জাবি ধুতি পরছিস, তাহলে তোর একটা বাঙালিয়ানা ক্যারেক্টার যাচ্ছে। তো এরকম। আর সেই ক্ষেত্রেও যেটা র্যাম্পেরটাও ঠিক সেরকম, বিকজ র্যাম্পে তো অলওয়েজ আমরা কোনো জিনিসকে প্রমোট করি, তাই না? কোন একটা ব্র্যান্ড তারা আমাদের কস্টিউমটাকে পরে প্রমোট করে, তো ওটাও না বলেই আমরা হাঁটছি, বিভিন্ন ওয়েতে হাঁটছি, তো সেটাকে প্রমোট করছি। তো এটাই আমার মনে হয় যে অ্যাক্টিং মডেলিং এর পার্থক্য, মানে এই একটু পার্থক্য, বলা আর না বলা। তো এই তুমি যখন বললে না কি র্যাম্প শো, আজকাল তো তোকে গলি গলিতে র্যাম্প হচ্ছে, তো এটা নিয়ে কি বলবে? কেন কি দেখো, সত্যি কথা বলতে গেলে যারা, আমি অনেক জায়গায় আমি কভারেজ করতে যাই, মানে কিছু নেই, মানে একটু টাকা দিলাম আমি র্যাম্প শোতে আসি। হ্যাঁ, একদমই এটা আমি বলবো, সহমত ওর সাথে আমি। আর আমি নিন্দা করব না, বিকজ এই র্যাম্প শো গুলোতে আমি অ্যাজ এ জাজ যাই, তারা আমাকে পেমেন্ট করে, তো নিন্দা করবো না এটা নিয়ে। তারা আমাকে পেমেন্ট করে, আমি যাই অ্যাজ এ জাজেস, অ্যাজ এ গ্রুমার হিসেবে যাই, অ্যাজ এ শো স্টপার হিসেবে যাই, তো আমি নিন্দা করবো না, বিকজ এগুলোই তো পয়সা দিচ্ছে আমাদেরকে। কিন্তু আমি একটা কথা বলবো যে এখন
শোজ প্রচুর, মানে আমিও ভাবি এটা যে কোয়ালিটি শোজ কটা হচ্ছে, ওটাই হচ্ছে না, কিন্তু কোয়ালিটি শোজ একদম নেই। এই এত ঘরে ঘরে র্যাম শো আর ঘরে ঘরে মডেল, তাতে কি হচ্ছে না মানে আমরা মানে মানে যারা স্ট্রাগল করে আমরা উঠছি বা যারা যারা নিউ কমার্স, তারা ধর একটা শোতে পার্টিসিপেট করলো, দেন আবার নেক্সট শোতে তারা পার্টিসিপেট করলো, মানে একটা শো করার পরে ওদের কাছে একটা ওয়েল অ্যাটিটিউড হয়ে গেল, সেলিব্রিটি। এবার সেকেন্ড যখন তারা কাজ করলো, এবার সেকেন্ডেও তারা ভাবছে কি যে আই এম দ্য বস, মানে আমি তো ওটা ওই শোটা জিতে এসেছি, মানে আমি তো এটা জিতবই, সেরকম একটা ম্যাটার। তাতে যে প্রপার শিক্ষাটা সেটা হলো না, বিকজ এই যেগুলো র্যাম শো, মানে তুমি যদি ন্যাচারাল লেভেলে গিয়ে র্যাম করো তখন তুমি টেক্কা পাবে কি ওখানকার মডেলরা কি, একদম তাই না? আর কলকাতায় যে কটা র্যাম শো হয়, মানে সো কল যে র্যাম শো গুলো, আমিও বলছি সো কল র্যাম শো যেগুলো আমি পার্টিসিপেন্টস করি অ্যাজ আ জাজ হিসেবে, খুবটা সো কল্ড, তো সেখানটা আমার মনে হয় না যে সেখান থেকে কোনো উঠে এই লেভেলে ওঠা যায়, মানে সেটা নট দ্য কম্পিটিশন লেভেল। কম্পিটিশন লড়তে হলে তোমাকে ন্যাশনাল লেভেলে র্যাম শোতে যেতে হবে। এই নিউ কামার্সদের এটা বলবো আমি যে তোমরা যারা যারা নতুনরা এই র্যাম্প করবো, র্যাম্প করে এসেছি, র্যাম্প 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 র্যাম্প, মানে তাতে আমার মনে হয় একটু প্রপার নলেজ, এখন গুগল হয়ে গেছে, এখন এতটা অ্যাডভান্স, একদম এখন মানুষ তো ভীষণ অ্যাডভান্স, আমরা ইউটিউব দেখতে পাচ্ছি, ইউটিউব দেখে যদি আমরা আজকে ইউটিউব দেখে মানুষ এই থেকে এই করে ফেলছে, তাই না? সবথেকে বড় এক্সাম্পল যদি বলি তো ভুবন মাম, হ্যাঁ তাই না, করতে থেকে কি হয়ে যাচ্ছে, মানুষ এত অ্যাডভান্স, আমি বুঝি না যে এই নতুন নতুন ছেলে মেয়েরা তারা শিক্ষিত, তারা কিভাবে এরকম মানে ছোট ছোট র্যাম শোতে পার্টিসিপেন্ট করে নিজেদেরকে বিশাল মনে করছে, একটা পয়েন্ট আমার না বলাই উচিত তাদেরকে। আর সেকেন্ড হচ্ছে কি যে তারা মানে এদের জন্য এই জিনিসটা আরো গন্ডগোল হচ্ছে একদম। আর বিকজ দেখ, আমি প্রোডিউসারদের দোষ দেব না, যারা ওনার তাদেরকেও আমি দোষ দেব না, বিকজ তাদের তো বিজনেস, তাদেরকে তো বিজনেস, তারা স্কুল নিয়েছে, তারা স্কুল ওপেন করেছে, তোমরা আসবে এসে অ্যাডমিশন নেবে, আমাদেরকে বুঝতে হবে যে কোন স্কুলটা আমাদের জন্য পারফেক্ট, কোন প্ল্যাটফর্মটা আমাদের দরকার, তো এটাই বক্তব্য। আর এর সাথে সাথে এখন না আজকাল আমি দেখছি যারা দুটো শুট করলো, আর পরে যখন আমরা নতুন শুট করতে যাই তো বলে আমি পেড ওয়ার্ক করি। তোমার মনে আছে কি ফার্স্ট যখন শুট করলে কখন কত পেড ছিল তোমার? কেন যখন পেমেন্টের কথা হয় তো ফার্স্ট পেমেন্টটা মনে আছে তোমার? একদমই মনে আছে, প্রাউডলি মনে রাখা উচিত। ফার্স্ট যখন আমি পেমেন্ট করি, মানে পেমেন্ট আমি পাই, আমি একদম একটা ছোট্ট কথা যেটা বলি, আমি অনেকদিন আগের কথা মনে পড়ছে আমার, আমি তোর আমি মিউজিক ডিরেক্টর নামটা ভুলে যাচ্ছি আমি, অসীম বন্ধু ঘোষ বা কিছু একটা এরকমই কিছু একটা, তো উনি খুব পপুলার মিউজিক ডিরেক্টর ছিলেন। তো ওনার একটা, আমি কিন্তু এটা একটু অ্যাক্টিং ওরিয়েন্টেড কাজ বলছি, আমি র্যাম্পের শো যেরকম মডেলিং এর পেমেন্ট আমি খুব ভালো পেয়েছি আফটার 19-20 পরে, বিকজ আই ওয়ার্ক উইথ গুড ব্র্যান্ডস, তো সেগুলোতে তো বিগ বিগ ব্র্যান্ডে বিগ বিগ পেমেন্ট ইজ ভেরি নাইস, সেটা নিয়ে কোনো অসুবিধা কিছু নেই, ভালো পেমেন্ট, সেটা আমি আর বলতে চাইছি না, বিভিন্ন ব্র্যান্ডে ডিফারেন্ট পেমেন্ট। কিন্তু আমি যদি এবারে বলি যে মানে আমার আসল পেমেন্ট যেটা আমার মনে আছে ছিল, সেটা হচ্ছে কি যে হ্যাঁ, অসীম বন্ধু ঘোষ, আমি ঠিকই বলছি নামটা, উনি খুব পপুলার মিউজিক ডিরেক্টর, তো ওনার একটা মিউজিক অ্যালবাম শুট করতে আমি গেছিলাম আসাম, ঠিক আছে, ওটা ফার্স্ট আমার আউট অফ টাউনে কাজ ছিল, হ্যাঁ আমি গেছিলাম ওটা করতে, তো ওখানে দুটো হিরো ছিল, দুটো হিরোইন ছিল, এরকম একটা ম্যাটার, তো আমি একটা হিরো হিসেবে গেছিলাম ওখানে, তো আমাকে বলেছে তোমাকে পেমেন্ট দেওয়া হবে না, তুমি চলো, হ্যাঁ বিকজ আমরা নতুনদের পেমেন্ট করছি না, এখন যেটা ট্রেন্ডিং এ চলছে নতুনদের পেমেন্ট হয় না, তো আমি গেছিলাম ওখানে, তো গিয়ে পরে ফার্স্ট শটটা আমার এত ভালো হয়, আমাকে অসীম বন্ধু মানে যে স্যার, তিনি আমাকে ডেকে পরে 101 টাকা দেন, হ্যাঁ যে এটা নে, হ্যাঁ এটা তোর প্রাপ্তি, তো ওটা আমার কাছে মনে হয় একটা খুব বিগ অ্যাচিভমেন্ট, কি যে সেখানে হয়তো আমার কাছে খুব বিগ, আমি মানে এটা আনএক্সপেক্টেড আমার কাছে, ফার্স্ট শটটা খুব ভালো হয়েছিল, আর ওই পেমেন্ট, ওই 100 রুপিস পেমেন্টটা আমার কাছে এখনো মেমোরেবল, বাদ বাকি তো অনেক পেমেন্টের কাজ হয়েছে, বাট এই কাজ, এই ছোট একটা পেমেন্টের কাজ আমার কাছে সত্যি কথা বলতে গেলে আজকাল যারা বাচ্চারা ওরা ছোট, আমি একটা কথা বলতে গেছিলাম একটা বন্ধুর সাথে কি ভাই মডেলিং, অ্যাকচুয়ালি ও দেখতে ভালো, ওর শখ ছিল কি মডেলিং করবে, ওকে বললাম একটা স্যুট আসছে, ব্র্যান্ড স্যুট আছে করবি, পেমেন্ট কত, একটাও স্যুট করেনি, আর আজকাল কি হয় কার কাছে ডিএসএলআর আছে, একটা ফটো তুলিয়ে দিল আমি মডেল, ওই তো এখন তো ঘরে ঘরে মডেল, ঘরে ঘরে যার কাছে ক্যামেরাম্যান, মানে ক্যামেরা থাকলে সে ফটোগ্রাফার, আর ভালো জিম করলেই সে মানে একটু বডি থাকলে সে হচ্ছে ফিটনেস মডেল,
আর মেয়েদের তো একটু ভালো শরীর মানে স্বাস্থ্য হলেই আর একটু সুন্দরী হলেই মডেল। আর এখন তো টিকটক মানে আগে টিকটক ছিল, এখন তো একদম। রিলস ইনস্টাগ্রামের মডেলের তো ছড়াছড়ি এখন এখন মানে বলতে পারি টিকটক আবার ইনস্টাতে আমার ওর কাকা সবাই মডেল সবাই অ্যাক্টর, তো এটা নিয়ে আর এখন বলে লাভ নেই মানে। কিন্তু একটা বক্তব্য হচ্ছে যে দেখে থাকার বিষয় হচ্ছে কি কে কটা এন্ডেতে কাজ করছে, কে টিকে থাকছে এন্ড অবধি, সেটা একটা দেখার বিষয়। আর এরকম না কি যে নতুনদেরকে প্ল্যাটফর্ম দেওয়া উচিত না, অবভিয়াসলি আমি সবাইকে এটা মনে করি যে আমিও নতুন ছিলাম যখন, আমাকেও সুযোগ দেওয়া হয়েছে বলে আজকে এর সাথে এসে তুই আমার আজকে ইন্টারভিউ নিচ্ছিস, তাই না? একদম। তো নতুনদের সুযোগ দেওয়া উচিত, কিন্তু এখন এমন জিনিস পড়ে গেছে মানে তুই কাকে চুজ করবি, সবাই ইনস্টাগ্রামের এত ফেমাস। তো মানে তুই তুই নিজেই যদি একটা ডিরেক্টর হোস, ধর আমি ইনস্টাগ্রাম করি, আমার 100K ফলোয়ার্স, আরেকজন ইনস্টাগ্রাম করে তারও 100K ফলোয়ার্স, কিন্তু ধর তার 200K ফলোয়ার্স, কিন্তু সামটাইম হয়তো তুই এই 200K ফলোয়ার্সটাকেই নিবি বিকজ অফ এটা বিক্রি করতে হবে। একদম একদম। তো যার ফলোয়ার্স বেশি সে বিক্রি করবে। তো সেরকম তো এখন তার জন্য মনে হয় যে কিছু প্রোডাক্টিভ কাজও আমরা অনেক কম পাচ্ছি। মানে টু বি অনেস্ট, তো এখন দেখ না যে মুভি হলে গিয়ে আমরা কটা ফিল্ম দেখি, তাই না? আমরা নেটফ্লিক্স দেখতে এখন এতটাই অভ্যস্ত, নেটফ্লিক্সে ডিপেন্ডেন্ট। আমি নিজেই বলছি মানে আমি মুভি হলে যাই না, সবাই মানে তুইও কোনো জায়গায় হয়তো দেখিস না, মেবি মুভি হলে কটা দেখি মুভি। তুই নেটফ্লিক্সে কিছু কাজগুলো দেখবি মানে এইটুকু জায়গা, একটা লেভেল, এইটুকু জায়গা, কাস্টিং হয়তো খুব স্ট্রং না কিন্তু অ্যাক্টিং এতটা স্ট্রং। মানে আমরা হয়তো যেই ছেলে মেয়েগুলোকে দেখিনি, যেমন লাপাতা লেডিস, একদম সব থেকে এক্সাম্পল লাপাতা লেডিস, হয়তো ছেলে মেয়েগুলো, যে মেয়েটি কাজ করেছে সেই মেয়েটি তো ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার, আমরা ওকে চিনি না, জানি না। আরেক টিমে তার এক দুটো কাজ হয়েছিল, সেও খুব ফেমাস না এমন কিছু। হ্যাঁ, তো আজকে দেখেছিস কন্টেন্টটা কতটা স্ট্রং, অ্যাক্টিংটা তারা ভালো দেখিয়েছে বলে আজকে লাপাতা লেডিস। অ্যাকচুয়ালি বলছি এই মুভিটাকে আমি ফার্স্ট শো দেখেছিলাম। বাহ, অ্যাকচুয়ালি আমার একটা অভ্যেস আছে না, কোনো একটা ম্যাক্সিমাম কি হয় বলিউড মুভি যখন রিলিজ হয়, আমার একটা কপাল ভালো, কেন কি বললাম না আমি, আমার অ্যাকচুয়ালি লকডাউনটা আমার খুব বেনিফিট ছিল, কেন সবাই অ্যাক্টর বসেছিল, সবার ইন্টারভিউ চলতো। এবার আমার একটা অভ্যেস হচ্ছে আমি সিনেমা দেখবো, অ্যাকচুয়ালি অনেকজন জানে না, অ্যাকচুয়ালি আমার ঠাকুমার দাদা ডাইরেক্টর ছিলেন নারায়ণ চক্রবর্তী। ও তাই নাকি? বাহ, ভেরি নাইস। এই যে শর্মিলা টাইগর একটা মুভি করেছিল না, মাদার, আমার দাদু ডাইরেক্ট করেছিলেন। ওকে, তারপরে অনেক মুভি করেছে, 3-4টে, পর স্পেশালি পপুলার ওটা ছিল মাদার। আমারও ইচ্ছা একটা সময় ছিল কি আমি ডাইরেকশন করবো, শখ, পরে শখ চেঞ্জ হয়ে গেল, কেন কি আমি স্টার্টিং থেকে আমি ক্রিকেট খেলতাম, অ্যাকচুয়ালি আমি কালীঘাটের জন্য খেলতাম, ছোটতে একটা ছোট না খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল যার জন্য আমার খেলা বন্ধ হয়ে গেল। ডাইরেকশন করতে করতে আমি নিউজের থ্রু জানলাম, তখন অ্যাক্টরদের সাথে কথা বললাম কিছু কিছু, কেন কি মনে হয় অনেকজন ভাবে নাকি যারা ক্রাইম পেট্রোল করছে, সাবধান ইন্ডিয়া করছে, ছোট ছোট, ওরা অ্যাক্টর না। অনেক, কেন কি আমার মনে আছে, কেন আজকে যদি আমি এই জায়গাতে বসেছি তোমার সাথে কথা বলছি, অনেক অ্যাক্টরদের সাথে আমি ওই লকডাউনের জন্যই আমি করেছি, কেন ক্রাইম পেট্রোলটা আমার খুব হেল্প করেছিল, ওখান থেকে অ্যাক্টর পিক আপ হয়েছিল। এই ইন্ডাস্ট্রিতে যখন ঢুকলাম তখন দেখলাম কেউ বাংলা সিনেমা দেখে না, বলিউড সিনেমা দেখে না, বাট এই অভ্যেসটা আমার একটা হয়ে গেছে কি না, আমি বাংলা কোনো মুভি হোক ফার্স্ট ডে আমি দেখবো, ভালো ভালো কথা। আমাদেরকে তো মানে কিছু শেখার জন্য দেখতে হবে, একদম সে অ্যাক্টিংটা কিভাবে করে, অনেক কিছু শেখার আছে আমাদের। যেমন উত্তম কুমার থেকে আরম্ভ করে আমাদের যে বড় বড় লেভেলে, মানে আমি বিগ বিগ আমাদের বলিউডের যদি কথা বলি, তো তাদের যে ওয়ে অফ অ্যাক্টিং, মানে তাদের একটা থ্রোয়িং, একদম সেগুলো যদি আমরা না দেখি, অবজার্ভ না করি, তাহলে হয়তো শেখা যাবে না। আগে লাইফে না আমি খুব মনে করি যে গুড অবজার্ভার হওয়া ভীষণ দরকার, মানে এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো অবজার্ভ মানে কি, আমাকে দেখতে হবে, আই হ্যাভ টু অবজার্ভ, মানে আমাকে দেখবো, এই দেখা জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আমাদের এখনকার দিনে ছেলে মেয়েদের তো এত ইনস্টাগ্রামে ঘাঁটতে, রিলস ঘাঁটতে ব্যস্ত, তারা আর মানে দেখার সুযোগটাই পায় না। আমার মনে হয় যে বাংলা সিনেমা, মানে আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে বিলং করি, বাংলা সিনেমা তো আমরা দেখবোই ডেফিনেটলি, তার সাথে হিন্দিটাও দেখবো, বিকজ এখন তো দুটো ধরনেরই কাজ সবাইকে করতে হবে, আর এখনকার দিনে ভার্সেটাইল হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। হিন্দি বাংলা বোথ দুটো দেখা ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে কি আরো নলেজ হবে সমস্ত কিছু ম্যাটারে। তো এটাই ম্যাটার। আমারও জার্নিটা অনেকটা, মানে আমিও ধর বাচ্চা বয়সে হতে চেয়েছিলাম যে আই ওয়ান্ট টু বি আ শেফ। হ্যাঁ, মানে আমার কিরকম মানে ক্যারেক্টার ট্রানজিশন, যেটা হচ্ছে কি যে প্রথম ভাবতাম যে পুলিশ অফিসার হব, সেরকম একটা ছিল স্বপ্ন। তারপরে আমি খুব ভালো রান্না করি, তো তারপর আমার মনে হয় যে কোথাও গিয়ে আমি যখন ফার্স্ট কলকাতায় আসি আফটার 12, দেন আমি হোটেল ম্যানেজমেন্টের জন্য ট্রাই করি। গিয়ে অনেক জায়গায় হোটেল ম্যানেজমেন্ট যেগুলো শেখানো হয় সেখানে যাই আমি, সেখানে গিয়ে আমি ফিজ অ্যাবাউট দ্য স্ট্রাকচার্স কি, বিকজ আমি রান্নাই মানে কুকিং এ আমার একটু ইন্টারেস্টেড ছিল।
তো ভাবলাম আই ওয়ান্ট টু বি আ গুড শেফ, এরকম একটা ম্যাটার চলতো মাথার মধ্যে। তো সাডেনলি তো শেফ হতে হতে তো কোথায় চলে এলাম, এখন মানে রান্না বান্না করছি, তার সাথে নিজেও এটাই চলছে এরকম। ক্লাস তোমার 12 কোথায়, মানে কোন স্কুল থেকে? হ্যাঁ, 12 আমার হচ্ছে আরজিএসবি বিদ্যাপীঠ, যেটা রামগোপাল স্যারা বিদ্যাপীঠ, যেটা হচ্ছে আমাদের রানীগঞ্জে। আর একটা কথা বলছি, এটা প্রমোশন করছি না, আমার স্কুলের বলতে আমি খুব প্রাউড ফিল করছি, এটা হয়তো অনেকজন যে আমি খুব প্রাউড ফিল করছি আজকে, কি যে আমি স্কুলের থেকে আই এম দ্য অনলি পারসন কি যে আজকে কলকাতায় এসে, মানে আমাদের যেটা বন্ধু সার্কেল ছিল একদম একদম, কেউ কিন্তু সবাই জব ইন্ডাস্ট্রিতে, সবাই জব করে, কেউ বিদেশে আছে বা কেউ এদিক ওদিক আছে, এরকম আছে, মানে আমরা টাচেও নেই, কিছু জনের সঙ্গে টাচে আছি, বাট আই এম দ্য অনলি পারসন যে স্কুল থেকে একমাত্র অভিনন্দন সরকার ক্লাস 1 থেকে 12 স্ট্যান্ডার্ড অব্দি একটা ছেলে যে আজকে কলকাতায় এসে স্ট্রাগল করে একটা পজিশন নিয়েছে। তো আমি খুব প্রাউড ফিল করছি। আজকাল অনেকজন ভাবে না আমি একটা দুটো কাজ করলাম, আমি খুব স্ট্রাগল করলাম। কেন ভাই, ওটা স্ট্রাগল বলে না, ওটা তো মানে সো কল স্ট্রাগল বলে। স্ট্রাগল অনেকটা হয়, স্ট্রাগলের পথটা অনেকটা মানে অনেকটা দীর্ঘ, মানে স্ট্রাগল এত ইজি স্ট্রাগল এত হয় না। আর আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে প্যাশন অ্যান্ড পেশেন্স দুটো ভীষণ ইম্পর্টেন্ট। একদম একদম, প্যাশনসটা কেন ইম্পর্টেন্ট, বিকজ এটাকে তোমাকে মানে প্যাশন থাকতেই হবে, আর পেশেন্স ইউ হ্যাভ টু হোল্ড, মানে পেশেন্স না থাকলে তুমি এই ইন্ডাস্ট্রিতে টিকতে পারবে না কোনোদিনও, বিকজ সবটাই তো ধৈর্য। আজকে আমাদের কাছে কাজ আছে, কাল নাও থাকতে পারে, এটা হয় আমার কাছে। আমি তো 7 দিনের র্যান্ডাম, 1 মাসে, এই আগের মাসে আমি র্যান্ডাম প্রচুর শুট করেছি, এই মাসে হয়তো একটু কম কাজ করছি, তো সেটা নিয়ে তো আমাকে অসহ্য হয়ে পড়লে চলবে না। সেটা মেবি হয়তো আমাদের যে এশার কেস তারও এরকম হয়, মানে তার লেভেলটা হয়তো একটু বিগ ভাবে সে ভাবে, বাট আমাদের লেভেল এরকম। তো এটা প্যাশন, স্পেশাল গ্রোথ রাখতে হবে, স্ট্রাগল তো করতেই হবে। যারা বলে করে যে ভীষণ স্ট্রাগল করে দুটো কাজ করেছি, আমার মনে হয় না যে স্ট্রাগলের তারা এসটাও দেখেনি। আর আমার স্ট্রাগলের গল্প আমি বলতে চাই না এখানে, বললে অনেকটা লং ভিডিও হয়ে যাবে, বাট যতটুকু করেছি আমার সারাউন্ডিং যারা জানে, লোকজনেরা অনেকটা স্ট্রাগল করে আজকে এই জায়গায় আছি। আর আরেকটা হচ্ছে আমার না কোনো মানে গড ফাদার নেই ইন্ডাস্ট্রিতে, একটা সো কল্ড সবাই বলে যে একটা গড ফাদার থাকলে ইম্পর্টেন্ট একটা ম্যাটার, তাড়াতাড়ি হয়ে যায় গডফাদার। তো আমার কিন্তু গডফাদার নেই। আমি টলিগঞ্জে এসে স্টুডিও পাড়াতে গিয়ে আমি ছবিও জমা করে এসেছি ফর দ্য অভিনয় পারপাসের জন্য, তারপরে তো অডিশন ক্লিক করে যা হয় আলাদা ম্যাটার। আই ডোন্ট হ্যাভ এনি গডফাদার, মানে কেউ আমাকে বলবে না যে অভিনন্দনকে আমি বলছি। হ্যাঁ, আমাকে হয়তো ধর তোর আজকে আমাকে ভালো লেগেছে, তুই আমাকে নেক্সট দিন বললি অভিদা এই শুটটা আছে, তো তুমি এটা করতে পারো, এরকম রেফারেন্স। বাট আই ডোন্ট হ্যাভ এনি গডফাদার, আমি কোনো গডফাদার আমার নেই, আর ও ভবিষ্যতে মনে হয় আমার লাগবেও না গডফাদার, বিকজ আমি এরকম ভাবে অভ্যস্ত। আর মানে এই গডফাদার নেই তো হু কেয়ারস, মানে আমি যা অনেক হ্যাপি আছি আমি, মানে অনেক হ্যাপি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই কাজ হবে না, করবো না কাজ, যবে হবে করবো, কোনো অসুবিধা করছে। আর আমি একটু চুজি কাজের নিয়ে, মিথ্যা কথা কেন বলবো, ভীষণ চুজি। হয়তো যদি মানে কোলাবোরেশনে এখন আমি কিছু শুট করি, বিকজ আমার মনে হয় যে কিছু যেগুলো গুড ব্র্যান্ড, গুড ভ্যালু আমাকে দেবে, আমি সবাইকে তাই বলবো, যারা নিউ কামার্সরাও আছে, যদি তোমরা খুব গুড ব্র্যান্ড পাও, তাহলে তোমরা যদি কোলাবোরেশন চাও, কোলাবোরেশন করতে পারো তাদের সাথে, কোনো অসুবিধা, কিছু একটু পেমেন্টটা কম নিতে পারো, তোমরা কাজ করতে পারো, বিকজ তোমার ওরা ব্র্যান্ড ভ্যালু আছে, তোমাকে ওই ব্র্যান্ডটা খাটিয়ে তুমি 10 জায়গায় দেখাতে পারবে। অ্যান্ড তো কিছু কোলাবোরেশন ওয়ার্কও আমি করি, অ্যান্ড কিছু পেমেন্টের ওয়ার্ক তো ডেফিনেটলি হয়, নাহলে আমার সংসার চলবে একদম। তো এটাই আমার ব্রেড অ্যান্ড বাটার, তো সেটাও হচ্ছে, কিন্তু এইরকম ভাবে চলছে, মানে আমার অত কোনো ভয় নেই। তো তুমি তো লাস্ট তুমি বাংলা কোন সিনেমা দেখেছো মনে আছে? বাংলা কোন সিনেমা লাস্ট আমি দেখেছি সেটা হচ্ছে চিনি। আচ্ছা, চিনিটা দেখা হয়েছে, পার্ট 1টা, এন্ড তার সাথে হচ্ছে কি, হ্যাঁ চিনি পার্ট 1টা। আর বাংলা সব থেকে মন ছোঁয়া সিনেমা আমার এখনো অব্দি হচ্ছে বেলা শেষে আর প্রাক্তন, মানে যেটা আমার মনের এখনো এই জায়গায়, মানে আমি কেন কি জানি, মানে এটা মানে আমার ব্যক্তিগত ম্যাটারের জন্য প্রাক্তন পছন্দ সেরকম না, বেলা শেষে পছন্দ না, বাট অনেকে বলে আমার বন্ধু সার্কেলও তো বেলা শেষে প্রাক্তন ভালো লাগবেই, সো আমার এরকম না, বাট আমার খুব ভালো লেগেছে। তো কেন আবার দেখ তোরও সেই কেন হয়ে গেল, মানে ঘুরে তুই কলকাতায় চলে এলি কেন, কেন মানে সেরকম কিছু না, মানে যে প্রাক্তন দেখে যে আমারও এরকম প্রাক্তন, হ্যাঁ সবাইকার লাইফে একটা প্রাক্তন থাকে, তোর লাইফও মেবি ছিল, আছে, এরকম ম্যাটার, বা আবার হতে পারে ইন ফিউচার, তো সবাইকার লাইফে প্রাক্তন একটা করে থাকে। তো আমার লাইফে এরকম একটা প্রাক্তন ছিল, তো সেই প্রাক্তন দেখেই মাঝে মাঝে ফিল হয় যে ওই জিনিসগুলো, মানে হয় না যে প্রাক্তনটা খুব রিয়েলিস্টিক একটা মুভি,
কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস আমার প্রাক্তনটা ভীষণ ভালো লেগেছে, আমার অভিনয়টা ভীষণ ভালো লেগেছে, আমার বেলা শেষের অভিনয়টা ভীষণ ভালো লেগেছে, মানে সবাই ক্যারেক্টার এভরি ক্যারেক্টার। তার মধ্যে অপাদি আমার খুব ক্লোজ, তো তারপরে আমাদের দেবলীনা, ও আমার শি ইজ ভেরি ক্লোজ টু মি আমার, তো তাদের জন্য আর একটু দেখাচ্ছি ওগুলোকে, তো এই কাছের মানুষগুলো যখন দেখি পর্দায় আরো ভালো লাগে, তো সেরকম একটা আচ্ছা, ব্যাস। তো আরেকটা কোশ্চেন করবো। বল বল। দেখো আজকাল অনেক জায়গা, স্পেশালি তুমি তো মডেলিং করছো, হ্যাঁ। তো অনেক জায়গায় আমি দেখি যারা মেয়েরা কেন কি তোমার অনেকজন ফ্যান্স আছে, তোমার যে বন্ধুরা আছে ওরা জানে কি স্পেশালি যখন মেয়েরা মডেলিং করে তো ওদের সিপির ওয়ার্ডটা খুব ইউজ হয়। হ্যাঁ, এটা নিয়ে তুমি কি বলবে? আমি এই নিয়ে বেশি কিছু কমেন্ট করবো না, অ্যাকচুয়ালি আমি এর জন্য বলছি কেন কি অনেকজন শুধু আজকে মেয়ে না, আজকে আমি অনেক জায়গায় কথা শুনেছি, তো এত কি ছেলেকেও অফার করা দিচ্ছে। হ্যাঁ একদম, দেখ আমি এটা নিয়ে বলছি, এটা কথা হচ্ছে কি যে সিপিটা নিয়ে সমস্ত যে যা ব্যক্তিগত মতামত, এটা কে কি বলছে কে কি করছে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, এই নিয়ে আমি কোনো কমেন্টস বলতে চাই না, এদিকে সবটাই তাদের স্ব ইচ্ছায়। তোকে যদি কেউ আজকে সিপি করতে বলে ইন কেস, নিশ্চয়ই তোর ইচ্ছা থাকবে তুই তো করবি, তাই না? এবার তুই যদি এসে সে সিপি করে এসে, আজকে এই কথাটা মানে আজকে আমি শুনছি যে তুই ওর সঙ্গে কাজটা হয়েছে, ও হয়তো সিপি করে কাজ পেয়েছে, সে নিশ্চয় কোনো জায়গায় এই সিপি করার পরে হয়তো বলছে জিনিসটা এসে, তাই তো আমি জানতে পারছি বা কিছু একটা ম্যাটারে। তো আমার মনে হয় যে সিপির ম্যাটারটা যদি করেও থাকে কেউ বা করছে, তার সেটা ব্যক্তিগত অভিমত, তার চয়েস সেটা সম্পূর্ণরূপে। অ্যান্ড আমার মনে হয় যে এটা নিয়ে আমি যদি সিপি করে থাকি বা তুই করে থাকি, সেটা নিয়ে আবার ঢাকনা পিটিয়ে মানে নিজের মধ্যে সেটা, ধরো নতুন যারা ঢুকছে, ঠিক আছে, স্পেশালি ওদেরকেই ফোকাস করে, কেন কি আমরা একদম ভুল কথা, আমি একটা মানতেই পারলাম না যে শুধু কি যে নতুনদেরকেই সিপি করতে বলে, একদম ভুল কথা। সব জায়গাতেই সিপির ম্যাটার থাকে, আর সিপিটা যদি আমি খুব ভালোভাবে একটা ওয়ার্ডে বলি, সেটা হচ্ছে ভালো লাগা। ভালো লাগা যদি বলি, আর মানে সুন্দর একটা সাধু ভাষায় মানে সুন্দর ভাষা যদি বলি যে ভালো লাগা। আমার তোকে আমি 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 হচ্ছি ডিরেক্টর, তুই আমার কাছে এসেছিস, তুই এক অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, যাই হোক, আমার তোকে ভালো লেগেছে, তাই আমি বললাম যে দেখো এটা যদি তোমার ওকে হয় দেন ইউ ক্যান ওয়ার্ক উইথ মি, তো লেটস হ্যাভ আ গুড টাইম, লাইক চলো একটা জায়গায় আমরা একটু টাইম স্পেন্ড করি। এবার এটা হচ্ছে ভালোভাবে বলে। এবারে সেটা এবারে যদি এবার সেটাই ব্যাক টু দা, আমরা যদি নর্মাল আমাদের ইন্ডাস্ট্রি সিপি ধরছি সেটা, কিন্তু হচ্ছে কি যে সবাইকে মানে সিপি তো আমাদের ইন্ডাস্ট্রিতে ওরকম ভাবে সবাইকে মোটেই বলা হয় না। যারা বলছে কিছু রিমার্স আছে, কিছু রিমার্স সরানোর লোকজনরা আছে যারা বলছে সিপি করতে হবে, সিপি করতে হবে, সিপি করতে হবে ম্যাটার। সব জায়গায় সিপি মোটেই চলে না, সব জায়গায় তো সিপি হয় না, একদমই না। কেন কি আমার একটা বন্ধু আছে, ও মানে অ্যাকচুয়ালি মডেলিং করছে এখন, রিসেন্টলি ও বলিউডেও কাজ করছে। আমার সাথে যখন কথা হচ্ছিল ও বলছে বড় নাম করা ব্র্যান্ড, এখন ব্র্যান্ডের নাম নিলে তো ব্র্যান্ডের 12টা বাজবে, বাট এখানে ব্র্যান্ড ওরা নিজেই ব্র্যান্ডের যে লোক বলছে তোমাকে সিপি করতে হবে, তোমাকে ক্লিয়ার যদি বাংলা ভাষা বলে শুতে হবে। হ্যাঁ, তো আমি সেটাই তো বললাম যে যেই ব্র্যান্ড বলছে, তুই বল, তুই বল, তুই এই জিনিসটা মানে এই জিনিসটা মানে ধরো ওরা কি ভেবে নেয় না কি একটা মেয়ে একজন যদি তৈরি হয়ে গেলে সবাই তৈরি, এই জিনিসটা তো আমাদের ইন্ডাস্ট্রি খারাপ করেছে, আমি বলবো একদম আমাদের ছেলেমেয়েরা খারাপ করেছে। আমাদের ছেলেমেয়েরা কিছু কিছু ছেলে মেয়ে তারা এতটাই সিপিতে কমফোর্টেবল, তাহলে এবার যখন তারা কমফোর্টেবল হয়ে যাচ্ছে, ডেফিনেটলি ওরা মানে এই যারা সিপি করাতে চাইছে, ডিরেক্টর প্রোডিউসার্স যারা আছে, কোম্পানির লোকজন, এইচওডি যারা আছে, তারা তো ডিফারেন্টলি তারা তো ভাবছে ও করে নিয়েছে বলে ও করে নেবে। আমরা খারাপ করেছি এটা, মানে এটা শুধু এই ইমেজটার জন্য দায়ী, বিকজ অফ আস, কিছু লোক দায়ী, কিছু লোক আমরা নষ্ট করি, মানে নিজেরা নষ্ট করি জিনিসটা বলে আজকে 10টা লোক আমাদেরকে আঙুল তোলার সাহস পাচ্ছে, এটা আমাদের প্রবলেম। কেন কি অনেকজন এই ইন্ডাস্ট্রি যখন বলে ভাই তুই কি করিস, বলে আমি অ্যাক্টিং করি, মানে ও তুমি এই ইন্ডাস্ট্রিতে, তা তো হয়ে গেল। তাহলে যে জিনিসটা একটা মানে আমারই বাড়ির লোক, মানে আমি আমার রিলেটিভস এর কথাই বলবো, আমি মানে সবাই অভিনয় আমার নিকনেম রাজা, মানে আমার মাকে সবাই বলে আই এম দ্য অনলি সান, আমি বাড়ির একটাই ছেলে। তো হয় যে ছেলে হয়ে একটা বিজনেস করবে, আমার বাড়িতে সবাই জবে সবাই আছে, জব করবে, টু বি অনেস্ট এটা একটা মানে আশা হয়েই থাকে সবাই, ছেলে বাড়ির একটা ছেলে এটা করবে। তো ওই ইন্ডাস্ট্রিতে কি হবে, মানে একটা মানে মানুষের ধারণা এসে গেছে, এই ধারণাটা এখন হয়তো একটু পাল্টাচ্ছে, মানুষের একটু চেঞ্জ হচ্ছে, বাট ইট উইল টেক লটস টাইম। এই মেন্টালিটি চেঞ্জ হবে না কোনো জায়গায় গিয়ে, আমার তো মনে হয় না হবে। যারা বলে তারা একদম ভুয়ো, কি টাইম উইল চেঞ্জ এভরিথিং এরকম, বা টাইম উইল নট চেঞ্জ এভরিথিং, মানে চেঞ্জ করার পসিবল না, বিকজ এটা মানুষের মাথায় গেঁথে গেছে কি ইন্ডাস্ট্রিটা খুব খারাপ, কিছু হলে এরকম হয়, এটা হয়,
এরকম হয়, এরকম একটা ম্যাটার। মানে আমার বাড়ির লোকই আমাকে, মানে আমার কিছু ফ্যামিলি লোকরা বলে রাত করে যদি আমি বাড়ি ঢুকি, তোর লাইফস্টাইল তো এরকম, তুই তো আজকে হোটেলে যাচ্ছিস, কার এই পার্টি করছিস, ওই পার্টি করছিস, মানে নর্মাল। হয়তো আমি আমার ভ্যাকেশনে যাচ্ছি কোনো জায়গায়, কাজ বাজ করে আমি একটু মানে ফ্রি হয়ে একটু ফ্রি, আমি একটু, তুই দেখবি হয়তো আমার স্ট্যাটাস ফেটাস দেখবি হয়তো, আমি একটু হোটেল ফোটেল ভিজিট করি, একটু হলিডে ঘুরি ফুরি, এগুলো মজা, আমার ভালো লাগে। এটা কি আমি যতটা ইনকাম করি, আমার মনে হয় যে নিজেকে ভালোবাসি প্রচন্ড, আমি ভেরি সেলফ অবসেস পারসন, আর আমার মনে হয় যে নিজেকে ভালোবাসাটা ভীষণ দরকার। তো নিজের জন্য আমি মনে করি যে কিছু টাকা আমি বাঁচিয়ে রাখবো, ঘুরবো শুধু লাইফে। তো আমি ঘুরি, আমি খাই দাই, ঘুরি, এক্সপ্লোর করি। তো সেগুলো যদি লোকজন দেখে ওরকম বাজে চোখে, লোকজন যদি মনে করে তো করুক, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট বদার। করলে আর ভালো। হ্যাঁ জ্বলুক, আমি চাই মানুষ আমার নিয়ে বলুক, মানে আমি খুব হ্যাপি হই। আমার জন্য আই লাভ ক্রিটিসিজম। আমাকে, আমি যখন মহিষাসুর মর্দিনী হয়েছিল জি বাংলায়, আমার সালটা 2021 না 22, 2020 জি বাংলা থেকে, ওকে। তো আমাকে ওখানে অসুরের ক্যারেক্টার দেওয়া হলো, ঠিক আছে। তারপর থেকে তো আমি লুক চেঞ্জ হয়ে আমি রানী রাসমধ্যে শিব হয়ে গেলাম। হ্যাঁ, তার আগের জানিটা বলছি আমি। তো ওখানে অসুরের ক্যারেক্টার, এবারে আমাকে প্রোডাকশন হাউস থেকে যেরকম সাজিয়েছে সেরকমই তো সাজবো। আমি তো আর ওদের মানে বলতে পারবো না যে আমি এরকম না। ওরা আমার অডিশন নিয়েছে, আমি সিলেক্ট হয়েছি, ওরা আমাকে যেভাবে সাজিয়েছে আমি সেভাবে সেজেছি। টেলিকাস্ট হওয়ার পরে মানে আমি তোর ইন্টারভিউ, আমি জানি না তুই সেই টাইমে দেখেছিস কিনা, মানে ট্রোলের পর ট্রোল আমাকে নিয়ে, মানে ট্রোল কি, আমি তোকে আজকে বাড়ি গিয়ে তোকে আমি লিঙ্ক গুলো পাঠাবো, নিউজে বল, সবাই লিখছে এ কেমন ধরনের অসুর, সবুজ মেকআপ ছিল, তোকে আমি দেখাবো ছবিটা, হয়তো ছবিটা তুই দিয়ে দিবি যখন আমি বলছি, তো ছবিটা পোস্ট করে দিবি। এ কেমন অসুর, অনেকটা জ্যাক স্প্যারোর মতো দেখতে লাগছে। হ্যাঁ, সেই মানে মারাত্মক আমাকে নিয়ে কনভারসেশন চলছে। হ্যাঁ, এ কি অসুর, এরকম হতে পারে। এবার অসুর তো একটু হা 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 করবে, হ্যাঁ, মানে এরকম একটা ম্যাটার, মানে অসুরটা তো এরকমই ম্যাটার একদম। সেই অসুর এরকম করছে, অসুর এই করছে। আর মহিষাসুর মধ্যে এটা কি ডান্স ওরিয়েন্টেড, তো সবাই জানে ডান্স ড্রামার ওরিয়েন্টেড, তো মহিষাসুর ডান্সও করতে পারে। মানে আমরা তো মানে এই যে মানে আমাদের যে মহালয়া, যেটা আমরা দূরদর্শনে দেখতাম, নাচতে নাচতে সমস্ত কিছু হতো কিন্তু, তাই না? তো ডান্স অ্যাক্টিং, ডান্স ড্রামা দুটো মিলিয়ে এই অসুর নাচছে, অসুরকে সবুজ রং মাখিয়ে দিয়েছে, সেই মানে ঝড়। সেই তো আমি ফেসবুকে লাইভ এলাম, লাইভ এসে বললাম যে আমরা যে এতটা খেটেছি, এতটা শুটিং করেছি, এতটা ওয়ার্কশপ আর মেকআপ, মানে চড়া মেকআপ, চুল টুল নিয়ে, তোকে আমি ছবিটা দেখালে তুই বুঝতে পারবি মারাত্মক ধরনের একটা। তো এটাতে কেউ দাম দিল না, জাস্ট ট্রোল করে বেরিয়ে গেল। লোকের এটাই না, লোক একটা মুভি যদি হিট গেলে বলবে ভাই সিনেমাটা খুব ভালো। আমার মনে হয় সব সিনেমা ভালো হোক খারাপ হোক, সব জায়গাতে হার্ড ওয়ার্ক থাকে, লোক ভাবে মুভি ফ্লপ। মানে ধরে না একটা এক্সাম্পল, কেন তারা মুভি ফ্লপ মানে তারা এই যে একটা কাজ করেছে, কোনো হার্ডওয়ার্ক নেই, শুটিং এর এত লেবার, এত প্রোডাকশন হাউস, সেটা আমাদেরও সেই, মানে আমি লাইভ এসে বলেছিলাম যে একটা মহিষাসুর মর্দিনীর টিমটা হিউজ টিম। তারা আমরা 4 দিন ধরে শুট করছি, 4 দিন ধরে শুট, এসি ফ্লোরের মধ্যেও আমরা কাজ করেছি, অনেক সময় নন এসিতে গিয়ে কাজ করেছি। তো সেই দ্যাট ইজ নো নাথিং, ভ্যালুই নেই, কোনো ভ্যালু নেই। কিন্তু ওটা আমার খুব অ্যাডভান্টেজ ছিল। আমি যখন মেট্রোতে চাপতাম তখন ও তুমি সেই অসুর না, তোমাকে নিয়ে ট্রোল হতো, তো আমার কাছে এটা খুব ভালো, আমি এনজয় করতাম। তো ওই ক্রিটিসিজম গুলো ওখান থেকে শুরু হয়। হ্যাঁ, ওখান থেকে শুরু হয়। তারপরে আমাকে জি থেকে ফোন করে যে তোমাকে একটা ক্যারেক্টার দেওয়ার কথা ভাবা হচ্ছে, যেটা হচ্ছে রানী রাসমণি। তো ওটা আমার ফার্স্ট অ্যাক্টিংয়ে পা দেওয়া, রাসমণি সিরিয়ালে। তো তখন ওরা বলে কি যে ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে শিব চলে গেলাম, মানে অসুর থেকে দাড়ি ফাড়ি কাটতে হবে, কেটে তুমি শিবের লুক হবে। তুই রিসেন্টলি একটা লম্বা লম্বা চুল রেখেছিস। হ্যাঁ, ওটা তো একটা শোয়ের জন্য, ঊর্জা বলে যেটা হলো তোর, ঊর্জার জন্য ওটা রাখা আমার ক্যারেক্টারটার জন্য। সূর্য বলে একটা ক্যারেক্টার। কেন কি তোমার সাথে ফার্স্ট ডে দেখা হয়েছিল তখন তোমার লম্বা চুলই ছিল আমার। হ্যাঁ, ওটার জন্যই হয়েছিল। তো তখন ও অসুর থেকে রানী রাসমণি শিবের হলাম, শিব থেকে আমি একটু খুবই মানে লোকজনের কাছে পপুলার হলাম, কি শিব অসুর বিকাম শিব, তাই নিয়েও লোকের বক্তব্য যে এবার শিবে হয়ে গেল কেন। মানে লোকে ট্রোল ইনস্টাগ্রামেও দেখবে আমাকে নিয়ে ঝড় উঠছে সারাক্ষণ। এবারে দেখ, টু বি অনেস্ট, আই এম দ্য ফিটনেস ফ্রিক পারসন, একটু খালি গায়ে তো ছবি দিতেই পারে, একদম, তাই না? দেবো নাই বা কেন, আমার আছে আমি দিচ্ছি, তাই না? যার নেই সে দিচ্ছে না, নেই তাই তো চলছে। মানে এটা তো ব্যক্তিগত ম্যাটার, সে কিভাবে দেবে ছবি তার সাথে দেখে, আমার আছে ভাই আমি দিচ্ছি, তুমি দেখবে না তো তুমি দেখো না, তুমি অফ করে দো, আনফলো করে দো, ये বলি হ্যাঁ, তোমার দরকার। আমার 1 লাখ আছে ফলোয়ার্স, আমি হ্যাপি উইথ মাই ইনস্টাগ্রাম 1 লাখ ফ্যামিলি মেম্বার্স নিয়ে, আমি তো অসুবিধা নেই। এটা এখন 1 লাখ থেকে 2 লাখ 3 লাখ
মিলিয়নে দেখবো খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হয়ে যাবে, 1,18,000 আস্তে আস্তে হয়ে যাবে, হবে হবে। সো যেটা হচ্ছে কি যে এরকম ট্রোল হতেই থাকবে, সারাক্ষণ ট্রোল হয় একে নিয়ে। আমার কোনো বন্ধু ফোন করে বলছে যে এই তোর নিয়ে না এরকম একটা কথা হচ্ছিল, এই তোকে না এরকম বলছিল, তোর হাজার গুচ্ছে গার্লফ্রেন্ড আছে, তোর এটা আছে, তুই আজকে এটা করিস, তুই ওটা ঘুরিস। তো এগুলো থাকবে। আমি যে দেখ, মানুষকে ক্রিটিসিজমটা দরকার, আমি ক্রিটিসিজম গুলোকে খুব পজিটিভ ওয়েতে নিই। বিকজ দেখ, নিন্দা করার লোক তো, ভালো কথা বলার লোক তো থাকবেই। বিকজ তোর যে শত্রু সে তোর সামনে এসে ভালোই বলবো, একদম কোনোদিন বাজে বলবে না তোকে যে তুই বাজে, কোনোদিনও বলবে। তারা বলবে খুব ভালো, তুমি ভীষণ ভালো, এটাই বলবে। বাট যে অরিজিনাল মানুষ সে তোর নিয়ে হয়তো নিন্দা করতে পারে যে না তোর এটা ভুল, তোর এটা ভালো, তোর এটা এটা করা উচিত। তা আমি নিন্দাগুলোকে খুব পজিটিভ ওয়েতে নিই যে হ্যাঁ ভালো। আজকে ফ্যামিলি থেকেও মানে অনেক রিলেটিভস বল, সবার থেকে অনেক নিন্দা আমি শুনেছি, মানে বাচ্চা বয়স থেকে শুনছি আমি, কি ক্যামেরার সামনে প্রাউডলি বলছি, আমি শুনছি। হয়তো এখন সেই লোকগুলো আমাকে খুব ভালোবাসে, মানে আমি ছাড়া হয়তো চলে না, বিকজ আই হ্যাভ ফেম রাইট নাও। তো আমাকে ছাড়া তারা পার্টি করতে পারে না, আমার জন্য তারা, আমি সবটাই বুঝতে পারছি, মানে ফ্রেমটা ইম্পর্টেন্ট এখন ভীষণ ইম্পর্টেন্ট। তো পিপল উইল চেঞ্জ, মানে তুই দেখবি যত দিন যাবে না তুইও নিজেকে এক্সপ্লোর করবি, তো অনেকটা ছোট তো চেঞ্জ করবি নিজেকে, যখন এক্সপ্লোর করবি বুঝতে পারে মানুষও পরিবর্তন হবে তোর সাথে সাথে, ডিফারেন্ট মানুষ আসবে। তো আমার মনে হয় যে ওই পরিবর্তনের সাথে তোরও নিজেকে পাল্টে পরিবর্তন করে ওই অ্যাকসেপ্ট করে নেওয়া, যারা আসছে সেই সমস্ত গুলোকে নিয়ে বেটার। যখন তুই ফিটনেস এর কথা বলছিস, তো কত ঘন্টা জিম করো তুমি? কত ঘন্টা জিম, এটাই হচ্ছে সব থেকে বড় ম্যাটার, সব থেকে ফাঁকিবাজ আমি। মানে আমার পার্সোনাল ট্রেনার আমাকে বলে যে সব থেকে ফাঁকিবাজ, মানে 1 ঘন্টার মধ্যে আমার জিম ফিনিশ হয়ে যায়। হ্যাঁ, তার মধ্যে 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টা ফ্রন্ট ঘাটি জিমে গিয়ে। মানে এটা আমাকে ইচ এন্ড এভরিওয়ান, জিমের প্রত্যেকটা ট্রেনার এসে আমাকে বলে क्या অভিনন্দন, ফির সে ইনস্টাগ্রাম, ফির সে হোয়াটসঅ্যাপ, ফির সে ইনস্টাগ্রাম। মানে আমি জিমে 1 ঘন্টা, মানে আমার বন্ধু বান্ধবরাও আমাকে বলে কি রে তুই নাকি গেছিলি এই জিমে, এই নাকি তুই অন। তো দেখ, আমি মনে করি কাজটা কাজের জায়গায়, তো আমি ঠিক কাজটা করে নিচ্ছি। জিমেও কাজ, নিজের কাজ চলছে, নিজের কাজ চলছে, মানে কাজ চলে, এটা একটু ছবি দিয়ে দিলাম, একটু এরকম চলেই আমার। তো ওই মানে জিম যতটুকু করে ততটুকু করি, যতটা করা ততটা করতেই হয়। জিমের সাথে তো মেন তো ডায়েট না? হ্যাঁ, ডায়েটটা ভেরি ইম্পর্টেন্ট। ফিটনেস ভাবে কি আমি 5-6 ঘন্টা জিমে হয়ে যাবো? না না না, একদম ভুল কথা। ডায়েটটা খুব ইম্পর্টেন্ট, ডায়েটই সব থেকে আসল। তুই যতই ওয়ার্কআউট কর, যতই ওয়েট তোল, বা তুই যতই না খেয়ে থাক, তুই কোনোদিন রোগাও হবি না। আর তুই যতই ওয়ার্কআউট কর, তুই কোনোদিন মোটাও হবি না। ডায়েট হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। ডায়েটটা ফলো করা প্রত্যেক মানুষের ভীষণ দরকার। বিশেষ করে আমাদের মানে এখনকার দিনে যারা প্রফেশনে আমাদের মতো ছেলেমেয়েরা আছে, তাদের তো ডায়েট ভীষণ দরকার। ইভেন আদার্স জনেরা, মানে আমাদের মা বাবা, আমার মাকেও তো আমি রীতিমতো ডায়েট করাই, এক্সারসাইজ করে যে এটা করো ভীষণ। সবাইকার জন্য এখন ভীষণ ওয়ার্কআউটটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্কআউট করে একটা ইমিউনিটি বুস্ট হয়, এটা ভীষণ ইম্পর্টেন্ট। স্পেশালি আমরা লকডাউনের পরে বেশি আমরা ফিল করেছি। তো আমার মনে হয় যে ওয়ার্কআউটটা ভীষণ ইম্পর্টেন্ট, হচ্ছে গুড ডায়েট। ডায়েটটা না হলে কিন্তু ইম্পসিবল তোর বডি বিল্ডিং করা সম্ভব না। তুই কোনদিন না খেয়ে না থেকে তুই কোনদিন রোগা হতে পারবি না। আমি মানে আমি অনেকজনকে ডায়েট দিই, বিকজ এতদিন জিমে আছি আমি, তো অনেকজন থাকে, তাদেরকে বলি যে এরকম ভাবে রোগা হওয়া। তো আমি একটা কথাই বলি, কোনদিন না খেয়ে রোগা হওয়া যায় না লাইফে। খাবে, খেয়েই তুমি রোগা হবে, কিন্তু খাবার মধ্যে তুমি কোন কোন জিনিসগুলো খাবে, কখন খাবে, সেটা তোমাকে দেখতে হবে, তবেই তুমি একটা প্রপার শেপে আসতে পারবে। একদম। ডায়েটটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আমার যতটা মনে হয় এখন স্পেশালি যারা মানে আমরা 21 থেকে 28 বছর যারা আছে স্পেশালি, ওরা ফিট কারণ আছে আমরা খেলাধুলা করতাম। আজকাল তো বিল্ডিং এর এই নেই, এখন তো সেটাই হচ্ছে ম্যাটার। মানে এখন সেটাই, মানে মাঠে বিল্ডিং, মাঠে এখন তো মানে এত এত কনস্ট্রাকশন বেড়ে যাচ্ছে, এত মাঠ কোথায়, গাছই কোথায়। মানে ভাবনা এখনকার, আগে টেম্পারেচার কিরকম ছিল, মানে আমি হয়তো খুব, আমি জাস্ট 27, তো আগে যে বিশাল কিছু ছিল সেরকম না, মানে খুব পুরোনো যুগের না। বাট আমার বাচ্চা বয়স থেকে যতটা আমি গ্রাম দেখে, মানে পরিবেশ দেখে মানুষ হয়েছি, কলকাতাতে এসেও সেই পরিবেশটা তখনও ছিল, বাট এখন দেখি সেটা একদমই নেই। তো এটা কিছু করার নেই, এটা হিউম্যান নেচার, আমাদেরকে এটার সাথেই অভ্যাস করে নিতে হবে। আজ দুবাইতে তুই যদি যাস, সেখানে তো কোনো গাছই নেই, দেখতে পাবি দেয়ার ইজ নো ট্রি, নাথিং। তো সেখানে মানুষরা কি থাকছে না, সবটাই অভ্যাস। তো এই গরম দেখ আমরা সহ্য করছি, তো এত গরমে আমরা বাইরে বেরোচ্ছি, শুটিং করছি, কাজ করছি, মানে আমার বাদ দিয়ে আদার্স পার্টিরাও কাজ করছে, সবটাই অভ্যাস, মানুষের অভ্যাস। তো দেখ, কফি কেমন লাগলো এখানে? কফি এখানকার খুব ভালো লেগেছে, এখানকার অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো। আমি অনেকবার চেষ্টা করেছিলাম যে আসবো, আমি এটা ফেসবুকে দেখেছিলাম, এনাদের ক্যাফেটার নাম যেন কি, বোহেমিয়া, রাইট? হ্যাঁ, বোহেমিয়ার জন্য আমি বলি একটু কথা, যেখানে বসে এতটা ভালো অ্যাম্বিয়েন্স, যেহেতু অ্যাম্বিয়েন্সটা ভীষণ হোমলি অ্যাম্বিয়েন্স। আমি অনেক দেখেছি ফেসবুকে এদের পোস্ট,
আর আজকে এদের আমি একটু কন্টিনেন্টাল খাবার দাবার বেশি পছন্দ করি। একদম। গ্রিল চিকেন গ্রিল আজকে আমি ট্রাই করবো গ্রিল। আমি এদেরকে অলরেডি রিসেপশনে জিজ্ঞেস করছিলাম যে কোন আইটেমটা ভালো। তো খাবার দাবার আমার মনে হয় যে রিভিউজ কিছু আমি এদের আগেও দেখেছিলাম খুব ভালো, আশা হয়নি, বাট তোর সুযোগে আজকে এখানে ঘুরে গেলাম আমি। জায়গাটা ভালো, অ্যাম্বিয়েন্সটা খুব কোজি আর খুব ফ্যামিলি, মানে একটা হয় রেস্টুরেন্ট কাইন্ড অফ অ্যাম্বিয়েন্স, আর একটা একটু মানে একটু কোজি অ্যাম্বিয়েন্স, যেখানে বসে ইউ ক্যান টেক রেস্ট, মানে ইউ ক্যান আড্ডা একটা দিতে পারবে তুমি, বসে একটা মেন্টাল পিস আসবে। তো এই বোহেমিয়ানে এসে একটা পিস আছে যেটা রেস্টুরেন্ট ভাইবস না, মানে একটা বসে একটা ফ্যামিলি ভাইব, বসে তুমি মনে হবে ঘরের মধ্যে কোনো জায়গায় তুমি বসে বসে একটু খাচ্ছো বা ল্যাপটপে থাকবে, তুমি একটু কাজ করো, একটু গল্পের বই পড়তে পারি, গল্পের বইও দেখছি অনেক আছে, ভালো লাগলো। আমি ভেরি নাইস। আর এই টক শোটা কেমন লাগছে তোমার? টক শোটা ভীষণ ভালো লাগছে। তোর এই জিনিসটা আমি ভীষণ এপ্রিসিয়েট করি, তুই এত কম বয়সে এই ধরনের প্ল্যানিং গুলো নিচ্ছিস, এই ধরনের ইনিশিয়েটিভ গুলো নিচ্ছিস। আই এম সো হ্যাপি, মানে আই এম ভেরি মাচ প্রাউড। আর ফার্স্ট দিন থেকে আমার তোকে ভীষণই পছন্দ, ইউ আর ভেরি ক্লোজ টু মি, আমি তোকে পছন্দের আমার। সো এই ইনিশিয়েটিভটা ভেরি নাইস, বিকজ সবাইকার মানে স্ট্রাগল বল, শুধু সবাইকার তো লাইফে স্ট্রাগল থাকে না, হ্যাপি মোমেন্টস খারাপ দুটোই থাকে। তো দুটো মুমেন্টস গুলোকে মানুষের সামনে তুলে ধরা, আদার্স লোক যারা দেখবে, এই দেখে শেখা, এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। আর তুই দেখানোর সেই হেল্পের কাজ করছিস, তুই নতুন নতুন জেনারেশন যারা আসছে ওদেরকে তুই দেখাচ্ছিস কি দেখো হোয়াট ইজ দ্য রিয়েলিটি, তোমরা আসো দেখো এটা। দিস ইজ ভেরি গুড। এত ভালো ইনিশিয়েটিভ নেওয়াটা হ্যাটস অফ, খুব ভালো। তো আজকে আমরা শোটাকে এখানেই শেষ করি তাহলে। একদম এখানেই শেষ কর। আর আমি সবাইকে জন্য একটাই বলবো, আমি যেটা হচ্ছে কি যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য স্ট্রাগলটা আজকেও যেমন করতে হবে, কালও করতে হবে, পরশুও করতে হবে, একদম। এন্ড শিখে যেতে হবে। দেয়ার ইজ নো এন্ড, শেখার কোনোদিন শেষ হয় না। আজকে তুমি শুট করলে বা আজকে তুমি অভিনয় করলে, কালকে আরেকটা ক্যারেক্টার পাবে, আরেকটা ক্যারেক্টার জন্য তোমাকে হ্যাভ টু প্রিপেয়ার। তো শিখতে হবে। আজকে যদি আমি ভাবি যে আমি সেলিব্রিটি, আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না, তুই ইন্ডাস্ট্রিতে তুইও মেবি হয়তো জানিস আই এম ভেরি ডাউন টু আর্থ। একদম। এটা সবাই আমাকে বলে, অভিনন্দনের মধ্যে ডাউন টু আর্থ ছেলে হয় না। আমি দাদাকে যখন মেসেজ করে এত হ্যাঁ তুই বল না, রাত্রে মেসেজ করে আমি তোকে রিপ্লাই করি হাই হ্যালো না, এই টক শোটার আগে আমি তোকে মেবি হয়তো কনফার্মেশনটা আমি কালকে দিয়েছি, আমি ব্যস্ত ছিলাম, আমার শিডিউল গুলো পাচ্ছিলাম না, আমি বাট তোকে আমি রিপ্লাই করেছি যে হ্যাঁ চল আমি করব। তো আমি সবাইকে একটা কথা বলবো, ধৈর্য ধরো প্লিজ। ধৈর্য না ধরলে জিনিসটা পাওয়া সবটাই তো ভীষণ মানে সাধনা, এটা সাধনা ভীষণ। এটাকে মানে সাধনা যেমন মুনির কিছু ফল পাচ্ছে, তো অভিনয়টা বলে ইন্ডাস্ট্রিটা ভীষণ সাধনার জিনিস। এটাকে থেকে শুধু নাকি আজকে করলাম কালকে হবে না। আর ছোট আর একটা সবাইকে একটা জিনিস আমি মনে করি ইন্দ্রনীল, কি যে মানুষ যেটা না খুব তাড়াতাড়ি পেয়ে যায় না, সেটা থাকে না বেশি দিন। একদম এক্সাম্পল আমরা দেখেছি, তো এক্সাম্পল আমরা দেখেছি তাড়াতাড়ি, মানে অনেক জোর আছে ইন্ডাস্ট্রিতে, আমি কারোর নাম নেব না, পেয়েছি চলে গেছে, বাট যেটা থাকবে তোর কাছে না, যে তুই মানে ধীরে ধীরে পাবি, সেটা তোর কাছে লং টার্ম থাকবে। আর লং টার্ম খেলার জন্য তোকে শিখতে হবে, নাহলে তুই লং টার্ম কোনোদিনও খেলতে পারবি না ফিল্ডে, আমি মনে করি। এনিওয়ে আমি এখনো নিজেকে সেলিব্রিটি মনে করি না, আর আমি কিছুই নই, আমি এখনো শিখছি, স্ট্রাগল করছি, কাজ করছি, আরো কাজ করব, আরো শিখতে চাই। শেখার কোনো বয়স নেই। আমি শিখতে চাই, আমি সিরিয়াসলি বলছি, আমি শিখতে চাই। আমি মানে আই এম ভেরি গুড লার্নার, আমি শিখতে চাই, মানে আমার ভালো লাগে কিছু একবার শেখাই, খুব ভালো লাগে। আর আমি খুব হোমওয়ার্কে বিলিভ করি, এটাও দরকার। মানে হয় না যে কেউ আছে কি ফাট গিয়া না ম্যাটার, আমি ভীষণ হোমওয়ার্ক ওরিয়েন্টেড ছেলে। মানে তুই আমার কাছে কোনো টাস্ক দিলি, সেটা অভিনয় বল, কিছু বল, আমি তোকে সেই দিন হয়তো অ্যান্সার দেবো না, বাট তোকে আমি পরশু দিন এসে তোকে আমি বাড়ি থেকে গুছিয়ে বাগিয়ে নিজের হোমওয়ার্ক করে করবো। এই জিনিসটাও ভীষণ ইম্পর্টেন্ট। হোমওয়ার্কটা করো তোমরা, দেখো বিভিন্ন সিরিজ দেখো, অভিনয়ের জিনিসগুলো দেখো। এই মডেলিং এর র্যাম্পে কটা মডেল ভালো হাঁটতে পারে এখনকার দিনে, সত্যি র্যাম্পে তুই হাঁটবে দেখবি চলবে, মানে আমরা তো জাজমেন্ট করতে করতে পাগল হয়ে যায়। মানে আমি নর্থ ইস্টে এক দুটো জাজমেন্ট করতে এলাম করে, তুই আমি দেখবি হয়তো, মানে পাগল হয়ে গেছি আমি কাকে নেবো। মানে আমারও নিজের খারাপ লাগে যে আমি কি উইনার বানাবো, কিভাবে বানাবো উইনার। তো আমি সবাইকে বলি কি যে শেখো, আগে শেখো, না শিখে এসে লাভ নেই। এখন এতটা উন্নত হয়ে গেছে, ইউটিউব ঘাটো, শোজ দেখো, ল্যাকমি ফ্যাশন থেকে আরম্ভ করে ইন্টারন্যাশনাল এত বিগ আছে, এত গ্রুমাররা আছে, তারা ইউটিউবে দিচ্ছে, ওগুলো শেখো। তোমরা শিখে নিজেকে করে দেন তোমরা পার্টিসিপেট করো, আরো তোমরা দেখবে কনফিডেন্স পাবে। নিজেকে সেলিব্রিটি মনে করো না, এই সেলিব্রিটিটাই অহংকার পতনের কারণ। তুমি যেদিন থেকে মনে করবে যে আমার সেলিব্রিটি, সেই দিন থেকে তুমি মাথায় রাখবে তোমার এন্ড এসে গেছে। তো থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। তাড়াতাড়ি আবার দেখা হবে। আমি আবার আসবো, আবার একটা কোনো নতুন টপিকে তোর সাথে কথা। একদম
আর এমনি কন্ট্রোভার্সির জন্যই তো পপুলার। না আজকে হয়তো কম কন্ট্রোভার্সি করলাম একদম। হ্যাঁ আমি তো ভীষণ কন্ট্রোভার্সি নিয়ে পপুলার, আজকে আমার নিয়েও বেশি কন্ট্রোভার্সিতে আমরা যাইনি। আমরা আরেকদিন আড্ডা দেবো, সেদিন শুধু তোকে কন্ট্রোভার্সি গুলো তুই নোট আমার ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় ঘেটে ঘেটে খুলে রাখবো। হ্যাঁ খুঁজে রাখবি, আমি তোকে পাঠিয়ে দেবো। হ্যাঁ কিছু কিছু লোকেরও ওপিনিয়ন পাঠিয়ে দেবো, শুনবি তুই। দেন মানে আমার কিছু লোকেরও আছে, মানে তুই তাদেরকে কল করে জানে অভিটা কিরকম, তারা বলবে আমার নিয়ে, দেখবি শুধু সুন্দর কথা বলবে। আমি হ্যাঁ তারপরে আমরা বসবো, একদম মজা পাবো এখানে, তারা দেখবে। আর একটা জিনিস করতে পারি আমরা, জেনে বুঝে মানে অন লাইভ আমরা কল করে একদম ওই একদম জিনিসটা কিছু কিছু সবথেকে- হ্যাঁ কিছু কিছু লোকদের আমি নাম্বার দিয়ে দেবো যারা আমার নিয়ে ভীষণ কন্ট্রোভার্সি করতে পছন্দ করে, ভীষণ ভালোবাসে আমাকে নিয়ে চর্চা করতে, বাট তারা আমার সাথেই আবার থাকবে, মানে তারা আমাকে নিয়ে ঘুরতে যায়। নতুন ভালোবাসা। হ্যাঁ নতুন ভালোবাসা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। চলো আবার দেখা হচ্ছে তোমার একদম। সাথে। হ্যাঁ আর চলো সবার সাথে আবার দেখা হচ্ছে। ইন্দ্রনীলকে সাপোর্ট করে, ইন্দ্রনীলের যে ইউটিউব চ্যানেলে যেটা আপলোড হবে সেটাকে তোমরা শেয়ার করো, যাতে 10 জন লোক দেখতে পারে, আর ও যে ইনিশিয়েটিভটা নিয়েছে তাতে 10টা লোক যাতে এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস এর কাজ করছে ও, সেটা যাতে সবাই যেন পায়। থ্যাংক ইউ সো মাচ। তো শোটাকে আজকে আমরা শেষ করছি, আর নতুন আবার একটা নতুন এপিসোড আপকামিং উইকে আমরা রিলিজ করছি। তাহলে থ্যাংক ইউ।